বাংলাদেশের রাজনীতির ময়দানে হঠাৎ করে এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে। যে দলকে নিয়ে নির্বাচনের আগে তৈরি হয়েছিল বিশাল প্রত্যাশা, সে দলকে ঘিরে মাঠে ময়দানে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছিল এক অপ্রতিরোধ্য ঢেউ। সেই বাংলাদেশ জামায়াতে ইসলামী শেষ পর্যন্ত ক্ষমতার দরজায় গিয়ে থমকে দাঁড়ালো। ফলাফল একেবারে শূন্য নয়, তবে অনেকের মতে সম্মানজনক। কিন্তু প্রশ্ন সেখানেই, যে হাইপ তৈরি হয়েছিল, যে জনসমর্থন দৃশ্যমান ছিল, তাতে কি এই ফলাফল যথেষ্ট? আজকে বিশ্লেষণে আমরা খুঁজে দেখব কেন এত সমর্থন থাকা সত্ত্বেও জামায়াত ক্ষমতায় পৌঁছাতে পারল না। ব্যর্থতার দায় কার? এটা কি বাইরের ষড়যন্ত্র নাকি ভেতরের দুর্বলতা? নির্বাচনের আগে পরিস্থিতি ছিল একেবারেই ভিন্ন। দুর্নীতিমুক্ত রাষ্ট্র, চাঁদাবাজি মুক্ত সমাজ, উন্নত দেশ গড়ার স্বপ্ন, এইসব স্লোগান সাধারণ মানুষকে আকৃষ্ট করছিল। তরুণ ভোটার, শিক্ষিত মধ্যবিত্ত, এমনকি নিরপেক্ষ ভোটারদের বড় একটি অংশ ঝুঁকেছিল জামায়াতের দিকে। কিন্তু ভোটের দিন এবং তার পরের বাস্তবতা দেখিয়ে দিল হাইপ আর সংগঠন এক জিনিস নয়। অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কৌশলী নির্বাচন ব্যবস্থার মাধ্যমে সুবিধা নিয়েছে। বিভিন্ন কেন্দ্রে কারচুপি, এজেন্ট বের করে দেওয়া, অল্প ব্যবধানে ফল ঘুরিয়ে দেওয়া, এইসব অভিযোগ এখন ঘুরে বেড়াচ্ছে রাজনৈতিক অঙ্গনে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কারচুপি ঠেকানোর প্রস্তুতি কোথায় ছিল? নির্বাচনের আগে শিবিরের নেতারা কঠোর অবস্থানে কথা বলেছিল, অনিয়ম সহ্য না করার ঘোষণা দিয়েছিল, কিন্তু বাস্তবে শক্ত প্রতিরোধ দেখা যায়নি। তাহলে কি প্রস্তুতির অভাব ছিল নাকি কৌশলগত দুর্বলতা? নির্বাচনের সময় একটি বড় ঘটনা সামনে আসে। এক জেলা পর্যায়ের নেত্রীর কাছে বিপুল পরিমাণ অর্থ ধরা পড়ার খবর। দল বলেছিল এটি ব্যক্তিগত ব্যবসায়িক টাকা, কিন্তু বিরোধীরা সেটিকে ব্যবহার করেছে কেন্দ্রীয় নির্বাচনী ফান্ড হিসেবে। এখানে দুটি প্রশ্ন। অর্থ যদি বৈধ হয়, বহনের পদ্ধতি কি কৌশলগতভাবে সঠিক ছিল? সেই মুহূর্তে এমন ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত কেন নেওয়া হলো? এই ঘটনাটি জনমনে একটি অংশে সন্দেহ তৈরি করে এবং রাজনৈতিক প্রতিপক্ষ সেটিকে দক্ষভাবে ব্যবহার করে। আজকের রাজনীতির মাঠে লড়াই যতটা গুরুত্বপূর্ণ, অনলাইনেও ততটাই গুরুত্বপূর্ণ। এখানে স্পষ্ট দেখা গেছে জামায়াতের অফিসিয়াল মিডিয়া প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি। অনেক ক্ষেত্রে স্বতন্ত্র অ্যাক্টিভিস্টদের পোস্ট অফিসিয়াল পেজের চেয়ে বেশি মানুষের কাছে পৌঁছেছে। এটা কি কন্টেন্ট দুর্বলতা নাকি কৌশলগত অদক্ষতা? যেখানে প্রতিপক্ষ দল দ্রুত প্রক্রিয়া দিয়েছে, সেখানে জামায়াতের প্রক্রিয়া ছিল ধীর এবং অনেক সময় প্রতিরক্ষামূলক। দলের নির্বাচনী ইস্তেহারে ছিল উন্নয়নের নানা প্রতিশ্রুতি, কিন্তু কিছু কিছু জায়গায় বক্তব্য ও বাস্তব উপস্থাপনার অসঙ্গতি চোখে পড়েছে। উদাহরণ হিসাবে, এক জায়গায় বিশেষিত হাসপাতালের কথা, অন্যত্র মেডিকেল কলেজের ঘোষণা। এই ধরনের অসংলগ্নতা ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে। রাজনীতিতে বিশ্বাসযোগ্যতা খুবই গুরুত্বপূর্ণ। ছোট অসামঞ্জস্য প্রশ্ন বড় প্রশ্ন আকারে তৈরি হয়। দলের শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে আমিরে জামাত শফিকুর রহমানের ভূমিকা নিয়ে আলোচনা চলছে। একটি বড় দলের নেতৃত্ব দেওয়া মানে শুধু আদর্শ নয়, প্রশাসনিক ক্ষমতা, রাজনৈতিক কৌশল, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সবকিছুর সমন্বয়। তুলনা টানা হচ্ছে তারেক রহমানের সঙ্গে, যিনি সংগঠন পরিচালনার কৌশলী হিসেবে পরিচিত। তবে এখানে মনে রাখতে হবে, প্রত্যেক নেতার নিজস্ব স্টাইল থাকে, কিন্তু সীমাবদ্ধতা থাকলে সেটি অতিক্রম করার প্রয়োজন থাকে। দলের ভেতরে সমালোচনার সুযোগ কতটা আছে? অনেক কর্মীর অভিযোগ, গোপন ফোরামে আলোচনা হলে কার্যকর সমাধান হয় না। যদি সত্যি স্বজনপ্রীতি বা সিন্ডিকেট সংস্কৃতি থেকে থাকে, তবে সেটা দীর্ঘমেয়াদী সংগঠনের জন্য বিপজ্জনক। একটি রাজনৈতিক দল তখনই শক্তিশালী হয় যখন যোগ্যতা অগ্রাধিকার পায়, সম্পর্ক নয়। কিছু এলাকায় ভোটের প্রস্তুতি ছিল, কিন্তু সেখানে কার্যকর সাংগঠনিক উপস্থিতি ছিল না। আবার কোথাও নেতা বেশি, ভোটার কম। এই অসম বণ্টন কৌশলগত দুর্বলতার ইঙ্গিত দেয়। অন্যদিকে প্রতিপক্ষ দলগুলো সিস্টেমেটিকভাবে ভোট টানতে সক্ষম হয়েছে। সব আলোচনার পর একটা বিষয় স্পষ্ট, জামায়াতের একটি দৃশ্যমান জনভিত্তি আছে, কিন্তু জনভিত্তি ধরে রাখতে হলে স্বচ্ছ অভ্যন্তরীণ তদন্ত, মিডিয়া হুইং পুনর্গঠন, তরুণ নেতৃত্বের উত্থান, পেশাদার নির্বাচন পরিচালনা টিম
আর্থিক ব্যবস্থাপনা, স্বচ্ছতা, সমালোচনা গ্রহণের সংস্কৃতি, এসব ছাড়া সামনে এগোনো কঠিন। রাজনীতি আবেগের জায়গা, কিন্তু জয় আসে সংগঠন, কৌশল ও দক্ষতার মাধ্যমে। এই নির্বাচন জামায়াতের জন্য পরাজয় নয়, বরং একটি কঠিন সতর্কবার্তা হতে পারে। যদি দল আত্মসমালোচনার সাহস দেখায়, ভুল থেকে শিক্ষা নেয় এবং কাঠামোগত পরিবর্তন আনে, তাহলে ভবিষ্যতে আরো শক্তভাবে ফিরে আসা অসম্ভব নয়। কিন্তু যদি ভেতরের সমস্যাগুলো অস্বীকার করা হয়, তাহলে জনসমর্থনের ঢেউ খুব দ্রুত সরে যেতে পারে। বাংলাদেশের রাজনীতিতে এখন প্রশ্ন একটাই, জামায়াত কি আত্মসমালোচনার পথ বেছে নেবে, নাকি পুরনো কাঠামো আঁকড়ে ধরে থাকবে? এই প্রশ্নের উত্তর নির্ধারণ করবে তাদের ভবিষ্যৎ রাজনৈতিক ভাগ্য।